রাম মন্দিরের দান বাক্স থেকে 200 কোটি টাকা উধাও হয়ে গিয়েছে এবং গোবরের চাপা থেকেও 10 লক্ষ টাকা পাওয়া যাচ্ছে। কি প্রতিক্রিয়া? আহ যারা রক্ষক তারাই ভক্ষক। কারা করেছে চুরি? যারা ওই সোনার দায়িত্বে ছিল, টাকা পয়সার হিসেব রাখার দায়িত্বে ছিল, তারাই তো চুরি করেছে। এবং এক একজনের ফার্ম হাউস হয়েছে, লক্ষ লক্ষ টাকা আহ, তাদের হচ্ছে যে সেসব সম্পত্তির মূল্য। শুধু তাই না, মানে একজনের তো জমি, অন্যান্য সম্পত্তি সব মিলিয়ে প্রায় 5 কোটি টাকার সম্পত্তি করে ফেলেছে। ফার্ম হাউস তৈরি হয়েছে, একজন প্রায় 1.5 কোটি টাকার জমি কিনেছে, গয়না হয়েছে, একজন মেকানিক থেকে আজকে মানে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, একজন অটো চালক, তার আজকে বিরাট অবস্থা। হ্যাঁ, ফলে এ তো বোঝাই যাচ্ছে যে যাদের দায়িত্বে রামলালাকে রাখা হয়েছিল, তারাই আহ, রামের সম্পত্তি চুরি করে ভাগ করে দিয়েছে। এবং শুধু এইটুকু নয়, যে শুধু রাম মন্দিরের সম্পত্তি গেছে সেটা নয়, রাম মন্দির কিন্তু, অযোধ্যার রাম মন্দির কিন্তু আয়কর আইনে নিবন্ধিত। মানে এই অযোধ্যার রাম মন্দির ভারতবর্ষের সরকারকে ট্যাক্স দেয়। এই অযোধ্যার রাম মন্দিরে পয়সা কড়ি ডোনেট করলে পরে আয়করে ছাড় পাওয়া যায়। তার মানে ভারতবর্ষের সরকারও আসলে এই এত কোটি কোটি টাকার ট্যাক্স থেকে তারা বঞ্চিত হয়েছে, এবং ভারতবর্ষের সম্পদ লুট হয়েছে। এটা রামের সম্পদ শুধু সেইটুকু না, ওটা ভারতবর্ষের মানুষের। তো এই আয়কর আয়কর থেকেই তো ভারতবর্ষের মানুষের জন্য যে যে কাজগুলো করার, সেই কাজগুলো করা হয়। এই আয়কর তো একটা অন্যতম আহ, মানে আয়ের উৎস ভারতবর্ষের সরকারের, যে কোনো দেশের সরকারেরই। তো সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ ক্ষতিগ্রস্ত হলেন। যে রাম হিন্দুদের ভগবান এবং বিজেপি যে রামকে ভগবান বলে মনে করেন বলে তারা দাবি করেন, সেই রামের সম্পদকে এভাবে চুরি করা। এবং ইন্টারেস্টিংলি, যারা চুরি করেছেন তারা সবাই কিন্তু হিন্দু, তারা সবাই হিন্দু। আসলে টাকাটাই মুখ্য। রাম আসলে এই একটা অংশের লোকের কাছে, ভারতবর্ষের একটা অংশের লোকের কাছে রাম আসলে বিক্রিযোগ্য পণ্য। রামকে সামনে রেখে ওরা আসলে ধর্মকে বেচে, রামকে বেচে, রামকে বেচে ওরা নিজেদের প্রতিপত্তি সম্পত্তি বাড়ায়। আরো একটি প্রসঙ্গে যাব, যে গতকাল দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে ডিম থেরাপি দেখা যায় কুণাল ঘোষের ওপরে। কি প্রতিক্রিয়া? হ্যাঁ, এটা একটা নতুন থেরাপি শুরু হয়েছে। আমার একটাই বক্তব্য, দেখুন, ওরা চোর, ওরা দুর্নীতিগ্রস্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এসব ডিম ঠিম না ছুঁড়ে ওদের যাতে সঠিকভাবে তদন্ত হয় এবং ওরা যাতে শাস্তি পায়, ওদের দুর্নীতির জন্য ওদের যা যা শাস্তি প্রাপ্য কোনোটা যেন একটুও কম না হয়, লড়াইটা আসলে তার জন্য লড়তে হবে। এই ডিম ঠিম ছুঁড়ে দিয়ে একটু রাগ কমে গেল, ওই রাগ কমানোতে আসলে কোনো লাভ হবে না আমাদের। আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে এনেছে, তৃণমূলকে সরিয়েছে, সবাই খুব ভালোবেসে বিজেপিকে তো ভোট দেয়নি। তৃণমূলকে সরিয়েছে যে প্রচন্ড রাগ থেকে, সে রাগের বহিঃপ্রকাশ এভাবে ঘটিয়ে ওদের শাস্তিটাকে লঘু করবেন না। ওদের শাস্তিটা পেতে হবে, তদন্ত করতে হবে। যে এই কুণাল ঘোষ বলেছিল যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, হ্যাঁ, সেটা কেন হচ্ছে যে বলেছিল, এবং সত্যি মমতা ব্যানার্জি কিভাবে কিভাবে বেনিফিট পেয়েছেন, সেগুলো সবটা তদন্তের মধ্যে আনতে হবে, তদন্তের আওতায় আনতে হবে। এই অভিষেক বলুন, মমতা বলুন, বা কুণাল বলুন, বা অন্যান্য যে যে নেতার ওপরে ডিম ছুটছে, এরা সবাই এক একজন পাক্কা অপরাধী, দাগি ক্রিমিনালের মতন হচ্ছে যে আচরণ করেছেন গত কয়েকটা বছর ধরে। এবং এই যে প্রায় 1.5 দশক ধরে একটা গোটা পশ্চিমবঙ্গটাকে একটা অদ্ভুত জঙ্গল রাজের চেহারা দিয়েছেন, সেইখানে দাঁড়িয়ে এদের প্রত্যেকের শাস্তি দরকার। ডিম ছুঁড়ে, ডিম নষ্ট করে, হ্যাঁ, ওই ডিমের দাম বাড়িয়ে দিয়ে এসব করে করে কোনো লাভ হবে না। আসল দরকার ওদের উপযুক্ত শাস্তি। এ রাজ্যে বিজেপি যখন ক্ষমতায় এলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক এক একটা চিহ্ন সরিয়ে দেওয়া হচ্ছিল, যে বিশ্ব বাংলা যে লোগো, সেই সমস্ত সরিয়ে দেওয়া হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন, যে বামেরা যখন হেরে গিয়েছিলেন, তৃণমূল যখন এসেছিল, তখন বামেদের কোনো চিহ্ন, লেনিনের মূর্তি, কোনো কিছু সরানো হয়নি এবং এইভাবে ডিম থেরাপিও বামেদের খেতে হয়নি।
কারণ মানুষের বামেদের ওপরে রাগ ছিল, কিন্তু এত ঘেন্না ছিল না কোনোদিন। তার জন্য এরকম ডিম থেরাপি করতে চাইলেও পারতেন না। কিন্তু উনি কি করেছেন? মিথ্যে কথা বলেছেন তো, সরানো হয়নি মানে? যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সুভাষ চক্রবর্তীর নামের ফলক কোথায়? নন্দন কোথায়? কার নামের ফলক আজকে বসে আছে? এরকম একটার পর একটা উদাহরণ দিতে পারি। সবচেয়ে বড় উদাহরণ হলো নিউ টাউন, জ্যোতি বসুনগর নাম রাখা হয়েছিল, তারপরে আজকে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমরা জানি না। মিথ্যে কথা বললেই হবে? উনি মিথ্যে কথা বলবেন আর আমরা মেনে নেবো? লেনিনের মূর্তির ওপরে আক্রমণ হয়নি? হয়েছে তো। লেনিনের মূর্তির ওপরে আক্রমণ হয়েছে, একাধিক জায়গায় দাঁড়িয়ে আমাদের পার্টি অফিস যখন পোড়ানো হয়েছে, পার্টি অফিস যখন ধ্বংস করা হয়েছে, সেই পার্টি অফিসে শুধুমাত্র মাত্র মার্কস এঙ্গেলস লেনিন স্ট্যালিনের ছবি ছিল না তো, ভগৎ সিং এর ছবিও ছিল, রবীন্দ্রনাথের ছবিও ছিল। এই ছবিগুলোও তো পোড়ানো হয়েছে, এই ছবিগুলোও তো ভাঙা হয়েছে। কি বলছেন উনি? উনি কি ভেবেছেন যে যা খুশি বলবেন আর মানুষ মেনে নেবে? মিথ্যেবাদী মহিলা একজন, মিথ্যেবাদী মহিলা, মিথ্যেটাকে একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। একদম শেষ প্রসঙ্গে আসবো যে তৃণমূল যখন হেরে গেল তখন বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে কোনো তৃণমূলকেই দলে নেওয়া হবে না, কিন্তু আমরা দেখলাম যে 20 জন সাংসদ তারা এনসিপিআই তে যোগ দিলেন, বিজেপির নেতৃত্বে তারা কাজ করবে। যেদিন বলেছিল সেদিনই জানি যে এটা মিথ্যে কথা বলছে। যেদিন বলেছিল সেদিনই জানি যে আহ, এইটা আসলে মানুষের মন ভোলানোর জন্য বলছেন। তারপর যেদিন বললেন ভালো তৃণমূল হলে নেওয়া যাবে, সেদিনই আমরা বুঝেছিলাম ভালো তৃণমূল হওয়ার দলে লাইন পড়ে গিয়েছিল। আজকে মমতা যেরকম একজন মানে খুব ভালো একজন মানুষ সাজতে চাইছেন, আগের প্রশ্নে বলছিলেন না যে কি করেছে আর কি করেনি, মমতা যা যা করেছিল ওরাও তাই তাই করছে। মমতাও একসময় দল ভাঙিয়েছিল, ওরাও আজকে দল ভাঙাচ্ছে। আসলে দুটো ঘর মানে দলের ঘরানা তো একই রকম, একই ঘরানার দল তো দুটোই তো আরএসএস এর মদতপুষ্ট, আরএসএস এর পৃষ্ঠপোষকতায় চলা দল। কেউ বড় ভাই, কেউ ছোট ভাই, এই তো পার্থক্য। ফলে ওরাও যা করেছে এরাও তাই করবে। এদের হয়তো মোড়কটা এখন একটু সুন্দর লাগছে দেখতে, যত দিন যাবে এদের মোড়ক খুলবে। এবং এরা যে গরিব মানুষের বিরোধী, এরা যে গরিবই নয় গরিব হটাতে চায়, এটা তো ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে বিজেপি একটু ভালো করে তাকিয়ে দেখুন, মমতা এক সময় বলেছিল যে আহ আমাদের রাজ্যের বুকে দাঁড়িয়ে ক্ষমতায় আসার পর বলেছিল চিটফান্ড কেলেঙ্কারি প্রসঙ্গে যা গেছে তা গেছে। আজকে শুভেন্দু অধিকারী বলছে চাকরি দুর্নীতি যা হয়েছে ভুলে যেতে হবে আমাদের। কেন? চাকরি দুর্নীতি ধরা পড়লে, উৎসশ্রীর দুর্নীতি ধরা পড়লে শুভেন্দু অধিকারীর নাম জড়াবে তাই? নারদ স্টিং অপারেশন নাম শুনছেন কারোর কাছে? কোনো বিজেপি নেতার মুখে আর একবারও শুনছেন? শুনবেনও না। যত দিন যাবে ওরা ঠিক যেভাবে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুর্নীতির সাম্রাজ্য রচনা করেছেন, দেখবেন বিজেপি খুব বেশি দিন এর থেকে পেছনে থাকবে না। কারণ দুর্নীতিকে ঢাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে দেখছেন যে এত রকম, এই যে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে, এই কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া যায় না, এটা মানবাধিকার লঙ্ঘন, তা সত্ত্বেও করছে। মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে, আর তার ফলে মানুষ কিছুটা ঠান্ডা হয়ে যাবে। আর তারপর এরা যারা দুর্নীতি করেছে, চুরিচামারি করেছে, তারা তারা যেখানে থাকার ছিল সেখানেই থাকবে, বহাল তবিয়তে থাকবে, এই জায়গাতেই যাচ্ছে। এবং গোটা দেশ জুড়ে বিজেপির দুর্নীতি। এই নিটের প্রশ্ন ফাঁস, সিবিএসসির খাতা দেখার কেলেঙ্কারি, হ্যাঁ, ইভিএম তো পরের ঘটনা। আমি গোটা দেশ জুড়ে বলছি যা যা কেলেঙ্কারি করছে বিজেপি, ব্যাপক কেলেঙ্কারির সময় থেকে শুরু হয়েছে। দেখুন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মমতা ব্যানার্জিও করেছেন, আমরা জানি সেটা। শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে বিজেপিও নিজের হাত পাকিয়েছে, গোটা ভারতবর্ষ জুড়ে হাত পাকিয়েছে। ফলে এখানে দাঁড়িয়ে বিজেপি খুব আলাদা কিছু করবে আমরা এটা মনে করি না। আর আপনি বলছিলেন ইভিএম কেলেঙ্কারির কথা, এই ইভিএম এর পুড়ে যাওয়ার ঘটনা, আলিপুরের ঘটনায় কেন বলুন তো একটা কথাও বললো না রাজ্যের মুখ্যমন্ত্রী? বলেছেন একটা কথাও? আমি তো শুনিনি, আপনি শুনে থাকলে বলবেন। একটা কথাও বলেছে? এত বড় একটা প্রশাসনিক ভবনে আগুন লাগলো, ইভিএম পুড়ে যাওয়ার অভিযোগ আসছে, তারপরে দাঁড়িয়েও কেন একটা তদন্তের নির্দেশ আসলো না? একটা সিট গঠন করা হলো না? কিসের জন্য করা হলো না?